বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। সাম্প্রতিক রাজনৈতিক আবহের বিবেচনায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্বস্তির জন্য। তবে নির্বাচনী প্রচার অভিযানের শেষ প্রান্তে তুঙ্গে এই সময়টাতে খানিকটা অস্বস্তির জন্ম দিচ্ছে। তবে আমরা সবাই মিলে আশা করি যে এই অস্বস্তি খুব দ্রুতই কেটে যাবে, কোনো বড় অস্বস্তি যেন এই নির্বাচন জন্ম না দেয়। নির্বাচনে ৩টি সিটি কর্পোরেশনের মধ্যে মূলত ঢাকা উত্তরে যারা প্রার্থী তারা আলোটা বেশি ছড়াচ্ছেন, তাদের পরিচিতি, তাদের শিক্ষা দীক্ষা, রুচি, সংস্কৃতি সব মিলিয়ে। এবং ৩টে সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকেই যেমন সবার দৃষ্টি, তার মধ্যে বিশেষভাবে দৃষ্টিটা উত্তরের দিকে অনেক বেশি। আজকে তৃতীয় মাত্রায় এই টেলিভিশন বিতর্কে অংশ নেবার জন্য যে দুজন প্রার্থী অংশ নিচ্ছেন তারা মূলত দুটো প্রধান রাজনৈতিক শক্তির সমর্থনপুষ্ট। যদিও তাদের কে কোন রাজনৈতিক শক্তির সমর্থনপুষ্ট সেটা আপনারা সবাই জানেন, কিন্তু আমি যেহেতু এটি দলীয় নির্বাচন সে কারণেই উল্লেখ করব না পরিচয় দেবার সময়। এবং চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হই তাদের সঙ্গে। আমার বায়বাসা আছেন আনিসুল হক, তিনি টেবিল ঘড়ি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, টেবিল ঘড়ি মার্কা নিয়ে। ডানে বসা রয়েছেন তাবিত আওয়াল, তিনি বাস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। দর্শক, তৃতীয় মাত্রার রীতি অনুযায়ী এই অতিথিদের মধ্যে কার বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটি আপনারা ভোট করে জানাতে পারেন। এবং যেহেতু এটি নির্বাচন, সেখানে বিশেষভাবে এটি হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে এক ধরনের প্রি ইলেকশন পোল হিসেবে। এবং আমরা আশা করব যে ঢাকা উত্তরের যারা নাগরিক তারা এতে বেশি করে অংশ নেবেন, বিশেষ করে যারা ভোটার তারা অংশগ্রহণ করবেন বেশি করে। এবং এই ভোটিং লাইনটি ইতিমধ্যেই ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ রাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই ভোটিং লাইনটি ওপেন করা থাকবে। ভোট আপনারা করতে পারবেন যে কোনো সময়, সময়কালের মধ্যে, যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে, এবং যতবার খুশি ততবার করতে পারবেন। আর রাতে যখন অনুষ্ঠান দেখছেন কিছুক্ষণ পর থেকেই পর্দায় এর ফলাফল সরাসরি দেখতে পাবেন, সকালেও এর ফলাফল সরাসরি দেখতে পাবেন। এই রাতের ফলাফল এবং পুরো রাত জুড়ে যে ভোট পড়বে সেগুলো একসঙ্গে হয়তো যুক্ত হয়ে তখন সবাই দেখতে পারবেন। ভোট করবার জন্য আনিসুল হককে টিএম লিখে স্পেস দিয়ে এ টাইপ করে 16258 নাম্বারে পাঠাতে হবে। তাবিত আওয়ালকে ভোট করবার জন্য টিএম লিখে স্পেস দিয়ে বি টাইপ করে পাঠাতে হবে। তাবিত আওয়াল এবং আনিসুল হক, স্বাগত আপনাদেরকে এবং আগাম শুভেচ্ছা আবার আপনাদের দুজনকেই। শুরু করবার আগে আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো যে আমাদের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে প্রবলভাবে আছে, এর নিন্দা আমরা সবসময় এখানে করি। কিন্তু এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এই যাদের সম্পর্কটা অত্যন্ত গভীর, শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক, এবং দুজন মিলেই কিন্তু আজকের এই অনুষ্ঠানের এই বিতর্কের দিনক্ষণ ঠিক করেছেন। তারা ঠিক করেছেন, আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু দিনক্ষণ কিন্তু তারা দুজন মিলে ঠিক করেছে। সেজন্য আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা। তাবিত আওয়াল, আপনাকে দিয়ে শুরু করি 2 থেকে 3 মিনিট সময় আপনার সূচনা বক্তব্যের জন্য। যে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হলে আপনি মৌলিক কি পরিবর্তন আনবেন ঢাকা উত্তরের ভোটারদের জন্য? ধন্যবাদ। মৌলিক পরিবর্তন তো অনেক কিছু। আমাদের একটু দুঃখজনক ব্যাপার হলো যে প্রথমে যে একটা ঢাকা সিটির যে মেয়র, ঢাকা উত্তর সিটির যে মেয়র, তার আইনি দৃষ্টি থেকে কিন্তু ক্ষমতা এবং জুডিশিয়াল খুব সীমাবদ্ধ করা হয়েছে। তবে ওনার প্রোটোকলের যে দায়িত্ব বা যে ক্ষমতা দেওয়া হয়েছে সেখানে কিন্তু নৈতিক নেতৃত্ব দেওয়ার একটা বিশাল জায়গা রয়েছে। তা আমি মূলত চেষ্টা করব নৈতিক নেতৃত্বর জায়গাটাতে বেশি প্রভাব ফেলতে। প্রথমে হলো মৌলিক কিছু অধিকার আছে নাগরিকদের। ওই মৌলিক অধিকারটা যতদিন না পর্যন্ত আমরা নাগরিকদেরকে স্থায়ীভাবে দিব, ততদিন কিন্তু কোনো সেবার মান বা খাত বা কোনো কাজ করে আমরা এগিয়ে যেতে পারবো না কোনো দৃষ্টিভঙ্গি থেকে। তো প্রথমে হলো মৌলিক অধিকারগুলা হলো জাস্ট যে সেবাগুলি পাওয়ার যুক্ত নালা, যেটা হলো বর্জ্য পরিষ্কার করা, ড্রেন নালাগুলা পরিষ্কার বা মেনটেন রাখা, সমন্বয়ের মাধ্যমে রোডঘাটের কাজগুলি করা, ফুটপাত নিরসন করা, চলার জন্য মান টিকে রাখা। এটার বাইরে আছে প্রাথমিক শিক্ষা, নানা রকমের কাজ যেগুলি আছে। ওইটার বাইরেও আছে যে মৌলিক অধিকারের ভিত্তিতে যখন সরকারের সাথে আমাদের নাগরবাসীদের কোনো সমস্যা হয়, বস্তি উচ্ছেদ বলেন এক জায়গা থেকে, বা একটা এলাকাতে কোনো উন্নয়ন কাজ পড়ে আছে দীর্ঘদিন ধরে বা কাজ হচ্ছে না, সেটার জন্য যায় ওনাদের ভয়েস হিসাবে অ্যাডভোকেসি করা। সরকারের সাথে যে জায়গায় বিরোধিতা করতে হবে বিরোধিতা করব, যে জায়গায় আরো সমঝোতা করতে হবে সেই সমঝোতা করব।
তো ওই মৌলিক অধিকারগুলো একটা নাগরিকের জন্য তুলে ধরতে হবে এবং রক্ষা করতে হবে, সেটা আমি মনে করি আমার মূল একটা প্রতিশ্রুতি থাকবে। আনিসুল হক। প্রথমত যে আজকে এটি আমার প্রথম টক শো, আজকে একটি জাতির জন্য একটি দুঃখের দিন। এই দিনটি রানা প্লাজা ঘটেছিল এবং সেজন্য আমি রানা প্লাজা যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কথা মনে করছি, তাদের জন্য দোয়া করছি। এই ইলেকশনটির কিছু বিশেষত্ব আছে। ডিসি ইলেকশন প্রথমত অনেক দিন পরে ইলেকশন হচ্ছে। এই ইলেকশন হওয়ার যে ভূমিকা, সে ভূমিকা আমরা দেখেছি যে গত 7-8 বছর যিনি আমাদের ডিসিসির মেয়র ছিলেন, আওয়ামী লীগের ভিন্ন দল থেকে ছিলেন, তিনি একরকমভাবে কাজ করে গেছেন। কিন্তু তারপর যে প্রশাসক ছিলেন, সেই প্রশাসকদের প্রশাসন নিয়ে বা তাদের কার্য, ঢাকা দুভাগে বিভক্ত হয়ে গেছে, ঢাকা দুভাগে বিভক্ত হয়েছে। প্রশাসকরা গত 1.5-2 বছর থেকে চালাচ্ছে ঢাকা। একটা জনমত গড়ে উঠেছে যে ঢাকায় নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত প্রতিনিধি এসে সেবা করা উচিত। সেদিক থেকে মানুষের এই চাওয়ার সঙ্গে প্রত্যাশাও অনেক জেগেছে এবং মানুষ মনে করছে ঢাকা সিটি কর্পোরেশনের এই নির্বাচনের মাধ্যমে তার গুণগত পরিবর্তন হবে জীবনের, তার যে সুবিধা অসুবিধা ইত্যাদির জন্য একজন প্রতিনিধি প্রয়োজন। আমরা এই নির্বাচনে অনেক একঝাঁক তরুণ এসছে, খুবই আশার কথা ভবিষ্যতের দিকে তাকিয়ে তো নিশ্চয়ই। আর আমরা কিছু বুড়ো অর্ধবুড়ো আছি এর মধ্যে, যাদের অল্প স্বল্প চুল টুল পেকেছে, অল্প স্বল্প অভিজ্ঞতাও আছে। যেটি আমরা দুরকম ভাবে এই দুরকম ভাবে এটাকে দেখা যায়, সেটি হলো যে একটু গ্লোবালি, একটু সামগ্রিক ভাবে যে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকার কি সমস্যা, আরেকটি হলো একটু কেন্দ্রিক। আমরা একটা সার্ভে করেছিলাম যখন আমি ঠিক করেছিলাম যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের কাছে আমরা গত সপ্তাহে সেটি ওপেন করেছি মিডিয়ার কাছে। ৭৪,২৮৬ জন মানুষের সঙ্গে আমাদের যারা ভলান্টিয়ার তারা কথা বলার চেষ্টা করেছেন এবং দেখা গেছে এই মুহূর্তে বিভিন্ন পকেটে ঢাকার সবচেয়ে বেশি কমপ্লেইন হলো মশা 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 মশা। তারপরের কমপ্লেইন হলো, এরপরে যখন এসছে বাড়ি ভাড়া এসছে, নিরাপত্তা এসছে, যেটি আরো বেড়েছে সেটি হলো মাদক গ্রহণ তরুণদের। এটি এক সময় ছিল গত বছর 9%, 9.5%, এবার আপনাদেরকে আমরা দেখিয়েছি এটি 27%-এর উপরে চলে গেছে। সময় শেষ হয়ে আসছে, আপনি একটু মৌলিক পরিবর্তনটা কি আনবেন একটু? এটার একটা পরিবর্তন। আরেকটা হলো মৌলিক পরিবর্তন, যে কিছু ব্লক পরিবর্তনের প্রয়োজন। যেমন নিরাপত্তা নিয়ে আপনি কি করবেন, ঢাকার যে উত্তাপ বেড়ে যাচ্ছে তাকে নিয়ে আপনি কি করবেন, ঢাকার যে ট্রান্সপোর্ট সমস্যা সেটি নিয়ে আপনি কি করবেন, ঢাকার যে মানবিক সমস্যাগুলো আছে যার মধ্যে আমরা বিভিন্ন পার্ক নিয়ে আসছি, এই সবগুলোকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আকারে প্রশ্ন করে আবার তাবিতের কাছে যেতে চাই যে এই যে নির্বাচনী নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে, সেগুলোর হোমওয়ার্ক করা আছে কিনা আপনাদের কাছে, বা তার সোর্স অফ ফান্ড কি হবে, অর্থের উৎস কি হবে? দেখুন, যেটা তাবিদও বলেছে যে ডিসিসির যে মেয়র তার সমস্ত ক্ষমতা কিন্তু নেই, সমস্ত ক্ষমতা নেই এবং তার ফান্ডিং এর জন্য যদি বলেন, আমি দেখেছি এবছর বোধহয় ডিসিসির নিজস্ব অর্থায়ন থেকে তারা এই 748 কোটি টাকার একটা বাজেটিং করেছে। তারপর তারা টোটালি বাজেটিং করেছে প্রায় 2104 কোটি টাকার মতো। বাকিটা কিন্তু কোনো কোনো প্রজেক্ট থেকে, বিদেশি প্রজেক্ট থেকে এবং গভর্নমেন্টের ডোনেশন অথবা পার্টিসিপেশন থেকে। আমি যে প্রজেক্টগুলোর কথা বলছি, যেমন আমি নিরাপদ ঢাকার কথা বলছি, আমার ধারণা, আমার তো একটু চুল পেকেছে, আমি কিছু কিছু ডেভেলপমেন্টের কাজ করেছি সারা জীবনই। সবুজ ঢাকার কথা বলছি, এই দুটো কাজে আমি যা খরচ হবে তার হয়তো 80%ই আমি সরকারকে দিতে হবে না। দেয়ার উইল বি এ পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন। আপনি যদি চান আমি আরো তারপরে বলবো। আর অন্য যে কাজগুলো বলছেন সেগুলো বেশ কিছু, ক্লিনিং বলেন, লাইটিং বলেন, পার্ক মেইনটেনিং বলেন, মানে লেক মেইনটেনিং বলেন, এগুলো কিন্তু বাজেটিংটাকে যদি ঠিকভাবে করা যায়, ট্যাক্সটাকে একটু ভালোভাবে সুষমভাবে নেওয়া যায়, তাহলে এগুলো ডিসিসির পয়সা করা সম্ভব। বাকিগুলো কিন্তু সমন্বয়ের মাধ্যমে করতে হবে। জি, ধন্যবাদ। মানে আপনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য বাজেট কি পরিমাণ প্রয়োজন হবে আপনি যদি নির্বাচিত হন ওই মেয়াদকালে, এবং এর অর্থের উৎস কি হবে একটু যদি? আমি প্রথমে বলতে চাই যে আমি পুরো বাজেট নিয়ে বিশ্লেষণ করে কিন্তু প্রতিশ্রুতিগুলা দিয়েছি। এখানে ঢাকা সিটি কর্পোরেশন যেখানে
ভোটার হলো 23 লক্ষ, কিন্তু বাস মানুষের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। আর তার অতিক্রমে 11 লক্ষ মানুষ কিন্তু, জনগণ কিন্তু ঢাকাতে প্রতিদিন আসে এবং চলে যায় কাজে বা শিক্ষার কারণে। এই এতগুলা জনসংখ্যার এলাকাতে একটা ঢাকা সিটি কর্পোরেশন মাত্র 800 কোটি টাকা আয় করেছে। এটা কিন্তু খুব দুঃখজনক, এটা বিশ্বাসজনক না। মূল কারণটা হলো ওখানে দুর্নীতি। তো প্রথম যেটা করতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে কঠিনভাবে একটা স্ট্যান্স নিতে হবে। দুর্নীতি যখনই এখানে বাধাগ্রস্ত হবে বা কমে যাবে, তখনই কিন্তু কি আয়টা বেড়ে যাবে একদিকে। আবার আয়ের অনেকগুলো খাত আছে, গরুর হাট বলেন, বাজারের ভাড়া বলেন বা অন্যান্য ইত্যাদি, যেগুলো খুব স্বল্প আয়তে এখন সীমিত রয়েছে। ওটা যদি একটা অভিজ্ঞ ব্যবস্থা পরিচালক, যার হয়তো এই খাদ আয় করার অভিজ্ঞতা রয়েছে, সে যদি সুদৃষ্টিভাবে এগুলাকে দেখে, তাহলে এই 800 কোটি টাকা কিন্তু অনেক বেশি ফলাফল দিতে পারে। সেটা হবে একটা আয়ের খাত। আর দুর্নীতি কমাইতে পারলে, তথ্য যদি আমরা উন্মুক্ত করে দিই বা একটা মেয়র যদি স্বচ্ছতা প্রমাণিত করতে পারে নিজেকে নিজে এবং ওনার কাউন্সিলরদেরকে, তাহলে কিন্তু বিদেশি অনেক দাতারা বসে আছে ঢাকা সিটি কর্পোরেশনে দান প্রদান করার জন্য, আবার ইনভেস্ট করার জন্য। ইনভেস্টার প্রাইভেট সেক্টর থেকেও আসতে পারে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে আসতে পারে, নানান রকমের উদ্যোক্তারা বসে আছে। ইভেন সাধারণ জনগণও কিন্তু চায় ওদের এলাকাতে বিভিন্ন জায়গায় ওনাদের অর্থ দিয়ে কিছু উন্নয়ন পরিচালক কাজ করতে। তারপরে আবার যেখানে অন্য বাজেট আছে, সমন্বয় করে যদি আমরা ওয়াসা বা বিদ্যুৎ যারা দেয় তাদেরকে যদি উৎসাহ করতে পারি, সমন্বয় করে ওদের কাজগুলি এনে দিতে পারি, তাহলে ওই ফান্ড কিন্তু ওই জায়গা থেকে আসে। আর লাস্ট যেটা বলতে চাচ্ছি যে ঢাকা সিটি কর্পোরেশনের আয়ের একটা বড় জায়গা হলো যে কাজগুলোর জন্য এফিশিয়েন্টলি হয়। কাজ অনেক জায়গায় কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে। আমরা ব্যয়ের খাত কমায় নেওয়ার জন্য অপচয়টা কমায় আনতে হবে, এটাও কিন্তু একটা আয়ের খাত। এবারে যে প্রশ্নটা আমি করতে চাই যে এই ধরনের নির্বাচনে, এবং এটি তো এখন অনেকটা জাতীয়, যদিও স্থানীয় সরকারের নির্বাচন, কিন্তু চেহারাটা অনেকটা জাতীয় নির্বাচনের মতো, এবং এই নির্বাচন যদিও নির্দলীয়, কিন্তু ভোট দেওয়ার সময় অনেক সময় রাজনৈতিক বিবেচনা থেকে কাজ করে ভোটারদের ক্ষেত্রে, যেহেতু প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট। সো আপনারা কি মনে করছেন যে এবারের নির্বাচনে, যদিও এবার আপনারা অনেক বেশি এক্সপোজার পেয়েছেন, গণমাধ্যমে কথাবার্তা বলছেন, নির্বাচনী ইশতেহারগুলো নিয়ে কথাবার্তা, ডিবেট, বিতর্কে অংশ নিচ্ছেন, যে এবার ভোটাররা উন্নয়নের দিকে বেশি নজর দিবেন না যথারীতি রাজনৈতিক বিবেচনাটাই ভোটারদের কাছে শেষ মুহূর্তে প্রধান হয়ে উঠবে? কি মনে হয়? এটা মানে প্রত্যেক দিনই বদলাচ্ছে পরিস্থিতি, সত্যি কথা বলতে গেলে। প্রথম কথা হলো যে আমি মনে করি যে নগরবাসী যারা আছেন বা ভোটার যারা আছেন, তারা অত্যন্ত সচেতন। কারণ যেই প্রশ্নগুলি আমি পাচ্ছি বা আমরা পাচ্ছি, আমার প্রতিদ্বন্দ্বীরাও যারা বিভিন্ন টক শোতে বা টিভিতে, বোঝা যাচ্ছে যে ভোটাররা জানতে চাচ্ছে যে আসলে প্রতিশ্রুতিগুলো আপনারা যে দিচ্ছেন এগুলো বাস্তবায়ন কেমনে করবেন। এটা কিন্তু অনেক আমরা এখন প্রশ্ন পেয়ে গেছি। তারপরে আবার বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা প্রশ্ন পাচ্ছি। আমি মনে করতেছি এটা মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়গুলোই ভোটারদের কাছে প্রাধান্য পাবে, নাকি ভোটাররা শেষ পর্যন্ত ওই যে দুটো রাজনৈতিক দল বা শক্তি আপনাদেরকে সমর্থন দিয়েছে, তারা যেগুলো নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত, সেগুলো তো এই প্রশ্নগুলো সাপেক্ষে আমি যেটা মনে করি বা আমি যেটা বিশ্লেষণ করতে পারছি যে ধারাবাহিকভাবে বাংলাদেশের নির্বাচন আপনি বলতে পারেন যে মোটামুটি 35 থেকে 40% আওয়ামী লীগ সমর্থ ভোটার আওয়ামী লীগ সতত সম্মানিত প্রার্থীকে দিবে। আবার 35 থেকে 40% আবার আপনি বলতে পারেন যে আরেকটা প্রধান দল বিএনপি, তাকেও দিতে পারে। তো আমাদের এখন যেটা হলো বাকি 20% কই যাবে। তো আমি মনে করি 20% ভোটাররাও সচেতনভাবে ইস্যু ভিত্তিক, আদর্শ ভিত্তিক বা ওনাদের যে প্রশ্নের উত্তর যেটা পাচ্ছে সেটার উপরে দিয়ে ভোট দিবে। আর বাকি 80% হয়তো এখনো ওই রাজনৈতিক কোনো একটা কারণে ভোট দিবে। মানে ওই 20% মধ্যে আপনি মনে করছেন না যে খুব একটা রাজনীতিটা প্রভাব ফেলবে? আমি মনে করছি না। আনিসুল হক, আসলে আমরা তো এটা স্পষ্টভাবে বলেছি যে এটি এর পেছনে সমর্থন আছে বড় দলগুলোর, কিন্তু এটি দলভিত্তিক রাজনীতি নয়। কেন দলভিত্তিক রাজনীতি নয়, তার একটি কারণ হয়তো যে এটি সরকারকে বদল করে না। ঠিক আছে, একজন সরকার কয়েক মাস আগে যেতে পারেন, ওই সময় যেতে পারেন, কিন্তু মেয়র যিনি নির্বাচিত হন তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। আপনি মেয়রের কাছে কি চান? আপনি মেয়রের কাছে কিন্তু তার রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে চান, বুঝতে চান। কিন্তু আপনি মেয়রের কাছে চান একজন এফিশিয়েন্ট ম্যান, যে পরের দিন সকালে আপনার চ্যানেলের সামনে ময়লা পড়ে থাকবে না, আপনার ওই যে রাস্তার কোনায় যাবেন সেখানে লাইট
থাকবে না। ওই যে বাস স্ট্যান্ডে যাবেন সেখানে সেভাবে বর্জ্য থাকবে না। আপনি পার্কে যাবেন সেখানে পার্ক একটি নিরাপদ পার্ক, একটি বাচ্চারা খেলতে পারবে। এই কাজটি কিন্তু মেয়রের প্রাথমিক কাজ। সেজন্যই বলা হয় যে মেয়র নির্দলীয়। আর সে জায়গাটিতে এটাই স্বাভাবিক যে যারা এ ধরনের একটু ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করেছেন তাদের জন্য একটু বলে না যে একটু ভাত যদি একটু পুরনো হয়, বললে বোঝা যায় যে কোনটা পুরনো ভাত, তাদের জন্য একটি সুবিধা আছে। আমি মনে করি যে ইকোনমিক এই মানে দলের যে সমর্থন এটি নিশ্চয়ই আছে, কাছাকাছি বা অল্প কিছু, কিন্তু সাধারণ মানুষ দেখবে বা দেখা উচিত দলের বাইরে যে তার প্রতিনিধিত্ব 29শে এপ্রিল থেকে কে করবেন, সেই লোকটি কি সেই প্রতিনিধিত্ব করার মতো মানে মানসিক শক্তি রাখেন, তার কি সেই ব্যাকগ্রাউন্ড আছে, তার ব্যাকগ্রাউন্ড কি খুবই হাম্বল, অথবা তিনি কি সৎ মানুষ, অথবা তার যে রেকর্ড সেই রেকর্ড কি একজন ভোটারকে কনফিডেন্স দেয় যে না আমার জন্য এই মানুষটি যে কোনো জায়গায় লড়ে কাজ করতে পারবে, প্রয়োজনে সরকারের সঙ্গে লড়বে, সরকারের সঙ্গে যদি তার ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, সে ভালো কাজ করতে পারে। এটাই আমাদের দেশের সংস্কৃতি। কিন্তু আমি চাই বা না চাই, আমি তথ্যের কথা বলি যে সরকার যদি না দেয় তাহলে ডেমোক্রেসি ক্ষতিগ্রস্ত হবে, এটা তথ্যের কথা, এটাকে আমরা সমর্থন করি। কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি এক ধরনের মানে কালচার দাঁড়িয়ে গেছে যে একটু সমর্থিত মানুষ সে ভালো কাজ করতে পারে। সেদিক থেকে আমার মনে হয় যে ওরা রাজনীতির ব্যাপারটাকে সমর্থন করবে। কিন্তু তার সঙ্গে আমি যা দেখছি চারপাশে, অনেক বেশি মানুষ ভাবছেন যে এতদিন থেকে যে ডিসিসি এত কেয়ার নেওয়া হয়নি, আজকে রাস্তাটি পরিষ্কার প্রয়োজন, আজকে একজন ভালো চিন্তা করতে পারেন, একজন ভালো ভিশন আছে, যার ভিশনের রেকর্ড আছে, এরকম একজন মানুষকে আমার মনে হয় ভোট। আরেকটি প্রশ্ন যে অনেকেই বলছেন বা এক্সপার্ট যারা লোকাল গভর্নমেন্ট তারাও বলছেন যে আসলে মেয়ররা শেষ পর্যন্ত ছোট জগন্নাথের মতো অবস্থা, তাদের তেমন কোনো কিছু করবার নেই। আপনাদের যারা পূর্বসূরি, আপনারা যদি মেয়র নির্বাচিত হন, তারা প্রত্যেকেই দলমত নির্বিশেষে, আওয়ামী লীগের যারা ছিলেন, বিএনপির যারা ছিলেন, তারা সবাই নগর সরকারের কথা বলেছেন, মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা বলেছেন, এবং সেটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হবেন। কিন্তু নির্বাচিত হবার পরে একজন সরকারি কর্মকর্তা বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো অজুহাতে বরখাস্ত করতে পারেন, ইতিমধ্যে হয়েছেন। তো এতে করে আসলে শেষ পর্যন্ত আপনাদের ক্ষমতায়নটা কিভাবে হবে, মানে আপনারা আসলে কতটা ক্ষমতাবান? আবার এই প্রশ্ন আছে যেটি খানিকটা আপনি ইঙ্গিত করলেন, আজকে যদি তাবিত নির্বাচিত হয়, তার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি তারা ক্ষমতায়, তিনি কতটা সুবিধা করতে পারবেন। এবার আপনি যদি নির্বাচিত হন, সরকার যদি বদল হয়ে যায়, তাবিতের শক্তি যদি ক্ষমতায় আসে, আপনার জন্য পরিস্থিতিটা নাজুক হয়ে যেতে পারে। সো এই পরিস্থিতিকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? তাবিত, প্রথম যে মন মানসিকতা থাকে যে সরকার যে সরকারি হোক তার সাথে মেয়র সেম যদি থাকতে হবে বা কমিশনার সেম থাকতে হবে, তাহলে ইলেকশন দরকার পড়ে না। আর সেটা কিন্তু খুব নাজুক জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। আমি মনে করি আসলে যে সরকার যে জায়গায় রয়েছে, সরকারি সমর্থন নিয়ে বা সরকারি অ্যাপয়েন্টেড যারা এতদিন প্রশাসক ছিল, ওটাই প্রমাণ করে দিয়েছে যে সরকারের সাথে যদি বেশি সমন্বয় করা হয় বা সরকারের যে আদর্শ ফলো করা হয় বর্তমানে, তাহলে ঢাকা সিটি কখনোই কোনো উন্নতি হবে না, উন্নতি কেউ করতে পারবেন না। অথচ আমি ব্যক্তিগত মনে করি যে বিরোধী শক্তি একটা, যেটা তার সাহসী মন থাকবে, তার 23 লক্ষ ভোটার থাকবে, তার সাথে জনমত থাকবে, সেটাই সরকারকে বাধ্য করবে যে শোনার জন্য এবং কিছু কিছু উদ্যোগ বাস্তবায়ন করার জন্য। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো যে কোনো সরকারি চিরস্থায়ী না। তো যদি বদলও হয়, যদি আমি মেয়র নির্বাচিত হই, তারপরে আবার অন্য সরকার হয় বা পাল্টাপাল্টি সরকার হয়, তাহলে ওই মনোমানসিকতা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। একটা মেয়রের অবশ্যই ক্ষমতা সীমিত রয়েছে, এটা স্থানীয় সরকার আইন এটা করে দিয়েছে, এটা কিছু করার নাই। তবে ব্যক্তি যদি নিজের উদ্যোগে এটা থেকে উঠে আসে, যেটা আমরা অনেক অন্য সংস্থাতে এবং অন্য প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে ওই সংস্থার উচ্চশীল ব্যক্তিরাও কিন্তু অনেক কিছু পরিবর্তন করে নিয়ে আসতে পারে। তো আমি মনে করি একটা সুসম্পর্ক যদি রাখতে পারি, যদি পরিকল্পনা করে সমন্বয় করতে পারি, তাহলে অবশ্যই একটা মেয়রের পদে সক্ষম হওয়া পসিবল যে কাজগুলি বাস্তবায়ন করে। এই বরখাস্ত আতঙ্ক কাজ করে না? না, বরখাস্ত আতঙ্ক হলো আলাদা জিনিস। বরখাস্ত যদি করেও ফেলে, বরখাস্ত যদি করে ফেলে, যদি একটা মেয়রকে মেয়রের পদে থেকে সরাই ফেলেন, তো তখন তো আর কিছু বলা থাকে না, তখন তো আর মেয়েরা দায়িত্ব থেকে ও সরে গেল, ওর কাণ্ড কর্ম থেকে সরে গেল। বাট এই বরখাস্ত তো খালি মেয়র কেন, এই বরখাস্ত তো একটা সচিব হতে পারে, ট্রান্সফার্ড হয়ে যায়, একটা এই সরকারি সংস্থার
তারা তো নির্বাচিত না, আপনি তো একই কথা বলতেছি যে নির্বাচিত হয়ে আমরা প্রতিনিধি হয়ে আসছি বা জনপ্রতিনিধি হয়ে আসছি, কারণ আপনাকে যদি সরিয়ে দেয় তখন তো আর কিছু করার থাকে না। তবে যেটা বললাম, যদি একটা সত্যি সরল মনের আর ওই দুর্নীতি ছাড়া একটা মেয়র প্রতিনিধি থাকে, জনপ্রতিনিধি থাকে, যে জনগণের আসল ভোটের অধিকার নিয়ে এসেছে। এতদিন আমরা দেখে এসেছি কি, জাতীয় নির্বাচনকে আমি আবার উল্লেখ করি যে অনেক এমপিরা এসছে ভোট ছাড়া, তো ওনাদের কাছে জনমত নাই, ওনাদের কাছে জনগণের ওই মমতা ভালোবাসাও নাই। বাট আমরা যারা নির্বাচিত হয়ে আসবো, এটা কিন্তু 10টা এমপির এলাকার সমান। তো এইখানে এত বিশাল একটা জনমত থাকবে, যে বিশাল একটা জনশক্তি থাকবে, এখানে এত সোজা হবে না একটা কোনো সরকারকে যে কাউকে বিনা কারণে হস্তন্যস্ত করে জেলে আটক করা বা সরিয়ে দেওয়া। না, ব্যাপারটিকে আমি ঠিক এভাবে দেখছি না। বরখাস্তের খোকা সাহেবের বেলায় ঘটেনি, বরং উনি অনেক বেশি সময় ছিলেন। আমি দেখছি ব্যাপারটিকে যে কিভাবে আপনি আপনার প্ল্যানকে কার্যকরী করবেন। আপনার ডিসিসি মেয়র হিসেবে আপনার কিছু কাজ করার ম্যান্ডেট রয়েছে, যেখানে অন্য প্রতিষ্ঠানগুলো এর মধ্যে আপনাকে এর মধ্যে হাত দিতে পারে না। আমরা গত কয়েকদিন থেকেই শুনছি, বিশেষ করে এই তরুণরা সবাই বলছে নগর সরকার ছাড়া কোনো উপায় নেই। এই নগর সরকার কিন্তু আমরা শুনেছিলাম হানিফ সাহেবের সময় থেকে। হানিফ সাহেবের সময়ও বিএনপি ক্ষমতায় ছিল, তারা সেটা করেনি। আবার এর পরেও যারা এসছেন আওয়ামী লীগের সময় এটা করেনি। এর একটা প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের মতো একটা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে, যেখানে আমরা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকি, যেখানে রাজনৈতিক প্রভাব অনেক কাজ করে, সেই জায়গাটিতে একজন নগর সরকারের কাছে সমস্ত ডিপার্টমেন্ট যদি কালকে ডিসিসি কে দিয়ে দেওয়া হয়, ওর তো 10 বছর লাগবে শুধু নিজেকে সামাল দিতে। সুতরাং ওটি একটি গোল হতে পারে, এবং একজন ডিসিসির এমন একজন নির্বাচিত মেয়র হওয়া উচিত, যিনি তার ভিশনে দেখতে পাবেন যে 4 বছর 5 বছরে উনি কখন কোন কাজটি করবেন। তার প্রথম কাজটি, যেমন আমি যদি যাই, প্রথম কাজটি হবে ক্লিনিং ঢাকা ইজ মাই ফার্স্ট জব। তার সঙ্গে নারী নিরাপত্তার ব্যাপারটি একসঙ্গে এগোবে। কিন্তু আমি যদি পরশুদিন সকালে বলি যে যানজট সমাধান হয়ে যাবে, সেটি কিন্তু হবে না। সুতরাং এই প্ল্যানটা করার সঙ্গে এবং সরকারকে বোঝানোর সঙ্গে যে আলটিমেটলি সব সরকারই চায় একদিকে তার হাতে ক্ষমতা রাখতে। আমি পছন্দ করি বা না করি সেটাই সত্যি। আমরা সব বিএনপির সময় দেখেছি, এ সময় দেখেছি যে একই রকম ভাবে তারা হ্যান্ডেল করছেন। কিন্তু তার সঙ্গে যদি সরকারকে বোঝানো হয়, আমি যেমন আমার জীবনে যে কত প্রতিষ্ঠানে কাজ করেছি, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আবার ভালো সরকারের অনেক সরকার ছিলেন যে আমার মতের সঙ্গে মিলছিল না, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করে এসছি। তার মানে ওই টার্গেটটাকে সামনে রেখে একটা ভালো সমন্বয়ের জায়গাকে, সেটা নগর সরকার হতে এমন নয় যে আমি আমার ইয়েতে বলেছি যে একটা সমন্বিত কাউন্সিল করতে হবে, যেটা আমার ইশতেহারে আছে লাস্ট লাইনে। সেভাবে যদি আমি একটি প্ল্যাটফর্ম তৈরি করি, আর যদি আমি প্রতিটি ডেট ওয়াইজ ধরে যে আমার প্রথম 6 মাসের কাজ, এটাকে আমার এভাবে সাকসেসফুল করতে হবে, অ্যান্ড ডেডলাইন, তারপরে 2 বছরের কাজেই, তারপরে 5 বছরের কাজেই, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমি এই কাজগুলো করব। এই কাজগুলো কিন্তু আমরা একটু করে এসছি। মানে আমি যখন এই দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি, তখন কিন্তু আমরা, আপনারাই টেলিভিশনে দেখিয়েছেন, 29 জন বিশেষজ্ঞ নিয়ে আমরা মিটিং করেছি। তাদের সমস্ত শুধুই বলেছিলাম যে আপনি 5টি সমস্যা বলবেন, 5টি উদাহরণ দেবেন। 29 জন 3 ঘন্টা থেকে প্রত্যেককে এই দেশের খুবই নাম করা স্পেশালিস্ট সবাই, তারা আমাদেরকে এক ধরনের গাইড করেছেন। সুতরাং আমার একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়েছে, এবং আমি যে অর্গানাইজেশনগুলোতে কাজ করেছি খুব, আমি মনে করছি প্ল্যান করে এক্সিস্টিং যে কাঠামো আছে তার এই কাঠামোর মধ্যে তো শুরু করতে হবে। আপনি কালকে আইন চেঞ্জ করতে পারবেন না, তবে কাঠামো সবসময় বদলায়, মানুষ আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যায়। এবং আমার লক্ষ্য থাকবে এমন একটি কাউন্সিল করা, যেটি সরকারের সঙ্গে এবং এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর সঙ্গে শক্তভাবে সমন্বয় করতে পারবে। ক্যান্ডিডেট হিসেবে ইলেকশনের পরিবেশ, ইলেকশন কমিশনের ভূমিকা, এগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? কে বলবেন শুরুতে? তাবিথ আওয়াল। এটা খুব দুঃখজনক যে পরিবেশ নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলে এসেছি, বছরের বেশি হয়ে গেছে, যে এখনো ইলেকশন কমিশন কিন্তু ওরকম কোনো সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারে তো না বটেই, কিন্তু ভয়ের জায়গাটা হলো যে ওনারা চেষ্টাও করছে না। এখানে প্রত্যেকটি আগের থেকে ইলেকশন তফসিল ঘোষণা আগের থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি দিন কিন্তু অভিযোগ আসছে যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, বা কেউ ওরকম সুযোগ সুবিধা পাচ্ছে না,
বা ইলেকশন কমিশন কোনো সাহায্য করছে না কোনো তথ্য দিয়ে বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু মনে হচ্ছে যে ইলেকশন কমিশন খালি একটা তফসিল ঘোষণা দেওয়ার পর ওনাদের দায়িত্ববান নাই। এখানে অস্ত্র বিরোধী অভিযান নিয়ে কোনো আমরা অভিযান দেখছি না। এখানে সেনা মোতায়েন নিয়ে আমরা খালি পাল্টাপাল্টি সিদ্ধান্ত শুনছি, খালি একবার হয় একবার হয় না। মানুষের থেকে আমরা যারা জনপ্রতিনিধির জন্য লড়াই করছি তাদের শুনতে হয় যে আসলে ওনারা নিরাপদভাবে ভোট দিতে পারবেন কি পারবেন না, সুস্থভাবে ওনারা ভোট দিয়ে কি নিজেদের বাসস্থানে ফেরত আসতে পারবেন। কেন সেটি মনে হচ্ছে? ওনারা মনে করতেছে এখানে যেই বর্তমান যে সরকার আছে তাদের একটা প্রভাব পড়বে, তাদের হেস্তনেস্তা পড়বে, পুলিশ প্রশাসনের এখানে একটু দলীয় কর্মকাণ্ড থাকবে। যেটা আমরা লক্ষ্য করেও ফেলছি যে আমাদের একজন 3 বার প্রধানমন্ত্রীর গাড়ির বহলে 4 রাত পর পর পরিকল্পিতভাবে হামলা হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে ছবি আকারে, কিন্তু তাও এটা নিয়ে কোনো পদক্ষেপ হচ্ছে না। ছবির ভিতরে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত ছিল, ওনারা কোনো বাধা তো দিলেনই না, তারপরে ওনারা কোনো এটা এগেইনস্টে কোনো অ্যাকশনও নিলেন না। এটা ছাড়াও অনেক আটক হয়ে যাচ্ছে ইদানিং, অনেক জায়গায় পোস্টার ছিঁড়া হয়ে যাচ্ছে। যারা স্বেচ্ছাসেবক চেষ্টা করতেছে কিছু লিফলেট আর কিছু স্টিকার বিতরণ করতে, তাদেরকে মারধর করা হচ্ছে। তো এরকম একটা পরিবেশে যখন সাধারণ জনগণ দেখে যে প্রচার করার ভিতরেও বাধা চলে আসছে, বা ওদের কাছে যারা মনে করে ক্ষমতাশীল কিছু রাজনীতিবিদ তারাও হস্তন্যস্ত হচ্ছে, তখন সাধারণ জনগণ নিজের কাছে চিন্তা করে যে ওরা কতটুকু নিরাপত্তাতে ওরা বাস করছে। এর বাইরে আর কোনো সমস্যা দেখেন আপনারা, মানে নির্বাচনের দিনকে কেন্দ্র করে? নির্বাচন করে কিন্তু অনেকগুলি সমস্যা আসবে, যেটা অতীতেও আমরা দেখে এসেছি। উপজেলার নির্বাচনে যে আমরা লক্ষ্য করি, এখানে পোলিং এজেন্টদেরকে থাকা বা থাকতে না দেওয়ার একটা অসুবিধা সৃষ্টি হতে পারে। কারণ এখানে নির্বাচন কমিশনের যেই লোক বলবল যেটা ওরা নিতে পারতো বা নিতে পারে, সেখানেও মনে হচ্ছে যে ওরা এখানে উৎসব বা ওরা চেষ্টা করছে না। এখানে 1100টি কেন্দ্র আছে, তার ভিতরে বুথ অ্যাড করলে 6000টি বুথ থাকবে। তো এটা পুরা পরিবেশকে রক্ষা করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের আরো তৎপরতা করা উচিত ছিল। এই আগামী 4 দিন ওনারা কি করে সম্ভব করবে এটা কেউ বিশ্বাস করতে পারছে না। শামসুল হক, আপনি কেমন দেখছেন? আমি কিন্তু প্রথম দিন আমরা যখন নির্বাচন কমিশনে যাই, নির্বাচন কমিশন যেদিন আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করে জানায়, সেদিন কিন্তু আমরা যারা প্রার্থী ছিলাম, বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে তাদের অসুবিধার কথা বলেছেন, তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছেন, তারা আপনাদের টেলিভিশনে যেন সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয় তার কথা বলেছেন, তারা বলেছেন যে খবরের কাগজে যেন সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয়, তারা বলেছেন আজকে তাদের যে কনসার্নগুলো দিল তারা সবাই বলেছে। নির্বাচন কমিশন সেদিন স্পষ্টভাবে বলেছেন যে দেশের এই নির্বাচন অনেকদিন পর হচ্ছে এবং তারা নির্বাচনে একটি সুস্থ পরিবেশ গড়ে তুলবেন। আমার কনসার্ন যে আমি গত কয়েকদিনে দেখেছি যে সম্মানিত প্রাক্তন বিরোধী দলীয় নেত্রীর গাড়ির বহরের উপর অনেক হামলা করেছে। এটা বলা হচ্ছে যে সরকারি দলের যারা সমর্থক তারা করেছেন। আমার কথা স্পষ্ট, সরকারি দলের হন বা অন্য কোনো মতলবে যদি কেউ করে থাকেন, আমরা কেউ ইনক্লুডিং মি, আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করি না। আমরা প্রচন্ড খাটছি গত 20-21 দিন থেকে। আমরা চেষ্টা করছি, একসঙ্গে খাটছি, একসঙ্গে পড়াশোনা করছি, একসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা চাই মনে প্রাণে যে একটি ভালো নির্বাচন হোক, একটি সুস্থ নিরাপদ নির্বাচন হোক, যাতে ঢাকা উত্তরের বাসীরা স্পষ্ট করে তাদের রায় দিতে পারেন। এখানে চিহ্নিত করা হয়েছে বলে বলা হয়েছে। আমি মনে করি যে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের পেছনে প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত। এখানে বলা হচ্ছে যে অনেকে আটক হয়ে যাচ্ছে। আমার সঙ্গে যাদের অল্প স্বল্প পরিচয় আছে আমি তাদের জিজ্ঞেস করেছি, তারা বলেছেন যে, আমি জিজ্ঞেস করেছি একজন প্রার্থী কেন আটক হয়ে যাবেন, এটা তো ঠিক না। বলে যে দেশের ওনাদের 2-1 যেটা ব্যক্তিগতভাবে বলেছেন যে কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, কোনো মামলা না থাকে, কে আটক হয়েছেন না হয়েছেন সেটি মেনশন না করে, যে তাহলে তার তো কোনোভাবেই কোনো সাফারিং হওয়া উচিত না। আর দেশের আইনে যদি কেউ অপরাধী হয়ে থাকে তাহলে ইলেকশনের জন্য একজন অপরাধী সেখানে বিচার পাবেন, সেটিও আবার সঠিক না। সুতরাং ডিটেইল কি এটা আমি বলতে পারবো না। আর যেটা হুমকির কথা বলছেন, এই হুমকি কে দিচ্ছে সেটাকে বের করা উচিত। আমার মেয়ে, আমি ফর্মালি কমপ্লেইন করেছি, মিডিয়াতে বলেছি, আমার মেয়ে ভাষণ থেকে গিয়েছিল, তাকে রিভলভার দেখানো হয়েছে। সুতরাং এখানে এর পেছনে অনেক রকমের শক্তি,
অনেক রকমের অপশক্তি কাজ করে। আমরা যারা নির্বাচন করতে এসেছি, আমাদের ঢাকা উত্তরের সমস্ত অধিবাসীর নাগরিকদের মনে প্রাণে কামনা যে তারা পোলিং বুথে যেতে চান, তারা নির্বিঘ্নে যেতে চান। এখনো আমি যতটা দেখছি, আমাদের অনেকের কমপ্লেইন হচ্ছে, যেমন আমার নামে গতকাল আমি দেখেছি প্রথম আলোতে যে আমি ভোট চাইনি কিন্তু আমার পক্ষে কেউ ভোট চেয়েছেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটি কোনো নির্বাচনী এলাকা নয়, সেটি নির্বাচনী এলাকার বাইরে একটি ইউনিয়ন এলাকায়। তবুও যদি এটা হয়ে থাকে, আমরা প্রত্যেকেই কম বেশি চেষ্টা করছি যে আমরা যেন ভঙ্গ না করি। কোথাও কোথাও ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, আপনি কি করবেন? কোথাও গেলে 2-3 হাজার 4 হাজার লোক একসঙ্গে চলে আসে। সবাই সেনামতনের জায়গাটা তো আমার ইলেকশন কমিশন খুবই স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে আবার সিদ্ধান্ত পরিবর্তন। ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে, কি সিদ্ধান্ত পরিচয় করছে, আমরা কিন্তু আসলে কেউ সময় পাচ্ছি না। সকাল 8টার সময় উঠি, রাত্রে 1টার সময় বের হই। আমি গত 20 দিনে কোনো টেলিভিশনের শো দেখিনি, কোনো টেলিভিশন নিজে যা পার্টিসিপেট করছি, কোন টেলিভিশন নিউজ দেখছি। এই অবস্থানটা আমার ক্লিয়ার যে সেনাবাহিনীর উপরে মানুষের এক ধরনের কনফিডেন্স আছে। সেনাবাহিনী যদি নাম ট্যাগ করা থাকে তাহলে সবাই, বিশেষ করে দুষ্কৃতিকারীরা এক ধরনের কনসার্ন হয়ে যায় তাদের জন্য। সুতরাং আমি মনে করি একটি ভালো ইলেকশন হওয়ার জন্য সেনাবাহিনীকে যেভাবে ইউজ করা প্রয়োজন, ইলেকশন কমিশন সেভাবে ইউজ করবেন। আরেকটি প্রশ্ন করতে চাই, এটি সাম্প্রতিককালে যেটা আপনারা সবাই বলছেন যে এটি নারী বান্ধব মহানগর উপহার দেবেন আপনারা, গত পহেলা বৈশাখে যে ঘটনা ঘটলো এই শহরে ঘটেছে, এই শহরের বাইরে বিভিন্ন জায়গায় ঘটেছে, এই শহরে যেটিও ঘটেছে, সেটি নিয়ে আপনারা নিজেরা বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করেছেন? প্রার্থী কেউ না কেউ তো মেয়র হবেন, হলে কি করতেন, আর এখন আসলে এই অবস্থায় কি করেছেন? এই যে মেয়র হওয়ার পথে যে আপনারা, তাবিদ একটু বলবেন যে পুরো ইস্যুটিকে আপনি কিভাবে আপনার অবস্থা? প্রথমে তো আমাদের 50% ভোটার বা নাগর বাসিন্দারা হলো নারী। ওভাবে আপনি যদি দেখেন তো এটা অত্যন্ত জরুরি যে এই একটা যে আমাদের নারীদেরকে বা শিশুদেরকে আমি এখানে ইনক্লুড করতে চাই, তাদেরকে আমরা একটা নিরাপদ স্থান করে নারী বান্ধব ঢাকা উপহার দিই। এটাতে কোনো কম্প্রোমাইজ হওয়ার কোনো কারণই নাই। পয়লা বৈশাখে যে ঘটনাটা হয়েছে ওইটাকে আমি নিন্দা জানিয়েছি তাৎক্ষণিকভাবে। তারপরে অনেক সংস্থার উপরে চাপও দেওয়ার সৃষ্টি করেছি যেটা দিয়ে যেন কোনো তদন্ত হয় বা সুস্থ তদন্ত হয়, কিন্তু তার ফলে কি শোনা গেল যে পুলিশ প্রশাসন থেকে এটাকে অস্বীকার করা হলো যে এরকম কোনো ঘটনাই হয় নাই। তারপরেও এখানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমি যুক্ত হয়েছি বিভিন্ন মহলে। একজন ব্যারিস্টার মহিলা, উনি জিডিও করেছিল এই ব্যাপারে। তো সবগুলাতে আমি কোনোভাবে সমর্থনও দিয়েছি বা সহযোগিতাও করেছি যেখানে যেমনি পারি। কিন্তু পয়লা বৈশাখ ইস্যুটা তো খালি, এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, বাট এরকম কিন্তু প্রতিদিন কোনো না কোনো নারী হস্তনিহত হচ্ছে। এটা কেন হবে? এটা আমাদের এখন থেকে এগুলো প্রতিবাদ শক্তভাবে করতে হবে আর এটা থামাইতে হবে। যেখানে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতৃত্বে সব নারী হয়ে এসেছেন, ওরকম একটা দেশে এরকম অঘটনা বা দুর্ঘটনা কেমনে হয়? এটা তো হতে পারে না। তারপরে আমাদের ঢাকা শহর কার উপরে বেঁচে আছে? এই আমাদের খেটে খাওয়া শ্রমী নারীরা, যারা বিভিন্ন ফ্যাক্টরি কারখানাতে কাজ করে, বিভিন্ন সেবা কেন্দ্রতে কাজ করে, তাদের উপরে আমরা বেঁচে আছি, ঢাকা নির্ভর করছি, বা তাদের জন্য আমরা কোনো সুস্থ পদক্ষেপ নিচ্ছি না। আর নারী বান্ধব জায়গাটা যারা কর্মীজীবী নারীরা, তাদের জন্য আমি যেটা বলেছি বারে বারে যে ওনাদের শিশুদের নিরাপত্তার জন্য একটা ডে কেয়ার সেন্টার খোলা উচিত বিভিন্ন ওয়ার্ডে বা এলাকাতে, স্পেশালি বস্তি বাসিন্দাদের জন্য। তারপরে যারা বস্তির বাইরেও থাকে, ফুটপাতে, পার্কে, তাদের জন্য রাতকালীন কিছু শেল্টার করা উচিত, যেন ওনারাও কিছুটা অংশ সময় যেন নিরাপত্তাভাবে বাস করতে পারে। কারণ এটা ছাড়া এই শিশুদের উপরেও মানে কিছু হামলা আসে বা অসামাজিক কিছু অ্যাক্টিভিটি আসে। এটা ছাড়া নারীদেরও কর্মকাণ্ডর পরেও ওনারা নিরাপদ থাকতে পারে না, মানসিকভাবে অশান্তিতে থাকে। ওনাদের স্বাস্থ্য নিরাপত্তার দরকার, যেখানে ভেজাল খানা খাচ্ছে বা পাবলিক টয়লেট বা কোনো টয়লেট ব্যবহার করতে পারছে না। তো এটা একটা পরিকল্পনা। নিরাপত্তা খালি ছোট আকারে বললে হবে না যে আমরা লাইটিং করলাম, সিসিটিভি ক্যামেরা করলাম, এগুলো তো অবশ্যই করবো, কিন্তু এগুলার পরেও। এবং একটা আমি বলি যে দুর্যোগ যে ঘটনা যেটা হয়েছিল এই আমাদের রামপুরা চৌধুরীপাড়া এখানে, যেটা একটা শেড ধসে গেল, 2 তলা থেকে 1 তলা নিচে পড়ে গেল। ওইখানেও আপনি জানেন যে 2টো বাজে ঘটনাটা হয়েছিল 5টা পর্যন্ত কোনো সহযোগিতা ওনারা পায় নাই। সহযোগিতা কে দিয়েছে? 2টি সাহসী নারী, যে আর একটা নারী কিন্তু 5 বছরের একটা মেয়ে ছিল। ও মেয়েকে পাশে রেখে 2টি নারী ডুবে নিজের সাঁতার কেটে 4টি লাশ নিজেরা উদ্ধার করেছে।
তারপরে আর পারে নাই, বাকি ভবনটা ডুবে গিয়েছিল। তো এরকম যখন আমাদের সাহসী নারীরাও এখানে বসবাস করে, কোনো দুর্ঘটনার সময় ওনারা এগিয়ে যায়, তাদেরকে কেন আমরা তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পাশে আমরা কেন দাঁড়াবো না? মিস্টার আনিসুল হক, আমার মনে হয় যে আপনার প্রশ্নটা বোধহয় ছিল যে পহেলা বৈশাখ নিয়ে, যে আমরা পহেলা বৈশাখে আপনারা প্রার্থী হিসেবে কি করেছেন, আসলে আমরা কি করছি। নারী যখন নিরাপদ নারীর কথা আসবে তখন নয় সেই উত্তরটা দেব। পহেলা বৈশাখে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু একটা আকস্মিক ঘটনা নয়। আমরা যদি ঢাকা শুধু নয় সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি, বা আমরা যদি আমাদের কারখানাগুলোর দিকে তাকিয়ে দেখি, আমাদের কারখানাগুলোতে যেখানে প্রচুর নারী কাজ করেন, সেখানে কিন্তু একসময় এই ইভটিজিং বা নারী নির্যাতন একটি বড় সমস্যা ছিল। আমরা খুব যত্নবান হওয়াতে এবং আমাদের সঙ্গে যেসব এনজিওরা কাজ করেন, কাস্টমাররা কাজ করেন, তারা যত্নবান হওয়াতে এটা অনেক কমে গেছে। এটি এখন বড় কমপ্লেইন হয়ে আসে না। আর এই যে পহেলা বৈশাখে যে নির্যাতন নারীর উপরে যেটি ঘটেছে, সেটি কিন্তু আমরা সবাই মিলে এর মানে খুবই নিন্দা করেছি। এবং আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে আপনারা প্রশাসনকে বলতে চেষ্টা করেছি যে চোখ বন্ধ করে কিন্তু থাকবেন না, সবাই চোখ বন্ধ করে নেই। প্রশাসন যদি বলেন যে এখানে কিছু হয়নি, মিডিয়া কিন্তু বলছে, মানুষ বলছে, প্রমাণ আছে কিছু হয়েছে। সুতরাং প্রশাসন আপনি চোখ বন্ধ করে থাকবেন আর বলবেন এখানে ইভটিজিং হয়নি, এটা আমরা সমর্থন করি না। একজন আপনি যদি তাকে সমর্থন দিয়ে তার জন্য কিছু করতে পারেন, সেটি করতে এগিয়ে আসুন। আমি সিকিউরিটি এজেন্সিগুলোর সঙ্গে কথা বলেছি এবং আমার মনে হয়েছে যে তারা কিছু করার চেষ্টা করছেন, যে এর পেছনে যারা আছে তাদের ধরার। এখন দুটো জিনিস ঘটছে। আমি আমার স্ত্রীকে বলেছি, যিনি একজন কলামিস্ট, তাকে বলেছি যে তুমি শক্ত করে লিখো এই ব্যাপারটা। সেটা আমার পক্ষে যেতে পারে বা প্রশাসনের পক্ষে যেতে পারে, সেটা আমরা কেয়ার করি না। এই জিনিসটাতে সব মানুষগুলোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমাদের এই মুহূর্তে এই ক্যান্ডিডেটের এর বেশি কিছু করার ছিল না। করার ছিল সবার সঙ্গে কথা বলে প্রত্যেকটি মিডিয়াতে আমরা এর নিন্দা করেছি। সুতরাং আমার মনে হয় যে আমরা সব স্বরে একসঙ্গে যদি আমরা এর প্রতিবাদ করা শুরু করি এবং আমরা যদি সজাগ হয়ে যাই, তাহলে পয়লা বৈশাখের এই ঘটনা ভবিষ্যতে আর খুব বেশি ঘটার চেষ্টা করবে না। আর এর পেছনে যদি এই ইলেকশনকে পণ্ড করার কোনো কারো মাথায় থাকে, যেমনি ভাবে এই অ্যাটাক হচ্ছে ইত্যাদি, হ্যাঁ, এগুলোকে আমরা মনে হয় সবাই মিলে শক্তভাবে ধরা উচিত। এখানেও আবার আমি প্রশাসনকে বিনয়ীভাবে রিকোয়েস্ট করব যে পহেলা বৈশাখে যে ঘটনা ঘটেছে তার একটা কিছু সুরাহা আপনারা করুন। আনিসুল হক, আমরা অনেকদিন ধরে ক্যাম্পেইন করছেন এবং প্রচার অভিযানের শেষ পর্যায়ে আপনি একটু ভোটারদেরকে বলবেন, বোঝাবার চেষ্টা করবেন যে কেন ভোটাররা অন্য প্রার্থীদের চাইতে, আমি ওই প্রসঙ্গে আপনাদের কাছে পরে আসবো, ভোটাররা কেন আপনাদেরকে ভোট দেবে, অন্য যারা এখানে তাবিত আছে বা তাবিতের জন্য প্রশ্ন, এখানে আনিসুল হক আছেন, এর বাইরে আরো বেশ কয়েকজন ক্যান্ডিডেট আছেন যারা এখানে নেই, তাদের চাইতে আপনি মানে তাদের ভোট না দিয়ে আপনাকে কেন দেবে? মানে ব্যাপারটা এই দাঁড়িয়ে গেল যে ভোট কেন আমাকে দেবে বা ভোট কেন অন্য কাউকে দিল না। আরেকবার প্রশ্ন, এই প্রশ্নে আসবো, আপনাকে কেন, আরেকবার আসলে কিন্তু একই কথা দাঁড়িয়ে যাবে। এবার একটু আমি অন্যদের চাইতে আপনি কেন, মানে অন্যদের সঙ্গে আমি কেন আলাদা? প্রথমত আমি মানুষ হিসেবে এটি একটু বোঝাবার চেষ্টা করতে হবে। মানুষ, প্রত্যেকটি মানুষ এক এক ধরনের গড়ন তার। সেই গড়ন কিন্তু শুধু শারীরিক গড়ন নয়, সেই গড়ন তার মানসিক গড়ন, সে গড়ন তার গ্রুমিং আপ যেটাকে আমরা বলি, সে গড়ন তার দৃষ্টিভঙ্গি, সে গড়ন তার পেছনের রেকর্ড, সে গড়ন তার ভবিষ্যতে সাধারণ মানুষ তাকে ভিশনারি হিসেবে দেখে কিনা, সাধারণ মানুষ তার সততার উপর বিশ্বাস করে কিনা, সাধারণ মানুষ তার উপরে কনফিডেন্স কতটুকু, এর একটি পরিমাপ দাঁড়ায়, এর একটি রেকর্ড থাকে। অথবা এই আপনাদের সঙ্গে যে আলোচনা করছি তার থেকে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় এবং সেই ধারণা থেকে মানুষ তার নিজেকে বেছে নেয় যে কার জন্য কাজ করবে। এখানে যারা এসছেন, অনেক তরুণ এসছেন। আমি সেই তরুণদের থেকে ন্যাচুরালি একটু বুড়ো, যদিও আমি একটা দৌড় দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম 2 কিলোমিটার দৌড়ে আর 12 কিলোমিটার কি সাইকেল চালিয়ে যে সেই বুড়োটা শুধু নাম্বার, ইটস অল ইন মাইন্ড অ্যান্ড ইন ইয়োর ভিশন। তো আমি মনে করি এই জায়গাটিতে আমার অনেকগুলো কারণে কিছু স্বাতন্ত্র্য আছে। সেই কারণটা আপনি পরে প্রশ্ন করবেন যখন তখন। সেই স্বাতন্ত্র্যের জায়গাটাকে যদি মানুষকে আমি বোঝাতে পারি, আর আমার অতীতকে দিয়ে যে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আমাকে বোঝার একটি সুবিধাও আছে সম্ভব চাইলে, সেই জায়গাটিতে আমি মনে করি আমি একটু ডিফারেন্ট।
আই এম এ ওয়ার্কার। মানে আপনি কি মনে করেন যে ভোটাররা কনফিডেন্টলি মনে করেন কিনা যে ভোটাররা অন্য সকল প্রার্থীর চাইতে আপনাকে আলাদা করে ফেলতে পারে? নিশ্চয়ই, কারণ আমি তো মানুষটাই আলাদা, না, আমার সেটি তো- গড়নই সেটি- আলাদা, সেটি আমি তো একটি- আমার কর্মপদ্ধতি সেটি আলাদা। তো একটি দিক আছে, কিন্তু ভোট দেবার জন্য যখন ভোট দিতে যাবে তখন তো সেই বিবেচনা করবার সেই বিবেচনার জন্যই, কিন্তু আপনি যদি আরো চান আমি বলতে পারবো, আরো এর পরের প্রশ্ন করবেন বলে জি। আমি বলছি না। সেই বিবেচনায় আমি এই প্রত্যেকটি জায়গায় অন্যের থেকে আলাদা, এবং এই আলাদা জায়গাটা একজন ভোটারকে তার জন্য কাজ করার পজিটিভ জায়গাটি তৈরি করে দেবে। সে চাইবে যে এই মানুষটিকে এই কারণে ভোট দেওয়া উচিত, এবং আমি মনে করি যে অল্প স্বল্প আমার মধ্যে সেগুলো আছে, যেটা একটু ডিস্টিংক্ট। আপনার পরের প্রশ্নটাকে আমি এটাকে আরো বিবরণ দেব। প্রশ্নটা চেষ্টা করি উত্তর দিতে, বিকজ আরেকটা ফলোইং প্রশ্ন তো আসবে অবশ্যই। তো প্রথম কথা হলো যে অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে আমার কিন্তু 15 বছরের অভিজ্ঞতা আছে ঢাকা শহর নিয়ে। আমি ঢাকা শহর নিয়ে আমার পেতা আব্দুল্লাহ মিন্টুকে যখন সাহায্য করা শুরু করি, আমরা গবেষণা করেছি, বিশ্লেষণ করেছি, সমস্যা চিহ্নিত করেছি এবং সমাধানের অনেকগুলি পসিবল ওয়েজ বের করেছিলাম। সেই 15 বছরে যে ঢাকা শহর নিয়ে যে চিন্তা চেতনা, সেটা আমি মনে করি অন্য কারণে এই মুহূর্তে নাই। দ্বিতীয় হলো যে তারুণ্য যে কথা সবসময় চলে আসে, আমরা সবসময় কথা বলি তরুণরা কি চাচ্ছে, তরুণদের কি নিয়ে। তো তরুণদের প্রতিনিধি তো আমি, এটা থেকে তো আমাকে কেউ আর বিচ্ছিন্ন করতে পারছে না, যে যেভাবেই জিনিসটা দেখুক। দ্বিতীয় হলো, আরেকটা হলো যে ওই স্বেচ্ছাসেবক হিসাবে আমি কিন্তু ছোটবেলা থেকে মানুষের কল্যাণে কাজ করে এসেছি। বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সেবাতে, শিক্ষা সেবাতে, মাদ্রাসা বলেন, অরফেনেজে বলেন বা দরিদ্র এলাকাতে বলেন, আমি এখানে কিন্তু আমার অভিজ্ঞতার কাজ করে এসেছি। আর আমার ব্যবসায়িক যে অভিজ্ঞতা আছে, ওইখানে যদি আপনি আমাকে আলাদাভাবে দেখেন, আমার এই 15 বছর ব্যবসায় অভিজ্ঞতার ভিতরে কিন্তু আমার যে গতিতে আমাদের ব্যবসা বেড়েছে বা উন্নয়ন বেড়েছে, আর ব্যবসা ধরনটাও যদি দেখেন, এটা কিন্তু সিটি কর্পোরেশনের সাথে অনেকটা মিলে সেবা খাতগুলো। যে আমার ব্যবসা কৃষি খাতে বেশি প্রাধান্য আমি দিয়েছি, রিসাইক্লিং খাতে বেশি প্রাধান্য দিয়েছি। আর আরেকটা হলো যে প্রতিদ্বন্দ্বীদের যেটা নাই, যেটা আমার আছে, যে একদিকে যেটা আপনি জানেন যে আমি যেটা বললাম যে আমার বাবার পুরা গবেষণা, মেধা এবং দোয়া আমার প্রতি আছে। আরেকদিকে আমার আরেকজন সম্মানিত ব্যক্তি, আমার বাবার মতোই, আমার চাচা আনিসুল হক সাহেব, তারও দোয়া আমার প্রতি আছে, আগেও ছিল, আমি আশা করি আরো শুধু রবে। আনিসুল হক যিনি ওর দোয়া পাওয়ার অনেক বয়সও আছে এখনো, আরো অনেক বছর সে দোয়া পেতে পারবে। এটাই আপনি মনে করছেন যে আপনি হলে ওনার সহযোগিতা আপনি পাবেন? অবশ্যই, এখানে আমি বিশ্বাস করে বলতে পারি সেটি আপনার জন্য। কারণ আমি উল্লেখ করে বলতে চাই যে আনিসুল হক সাহেব যখন প্রথম উনি শুনেছেন যে উনি ঢাকা সিটি মেয়রের জন্য সমর্থ প্রার্থী আওয়ামী লীগ থেকে পেয়েছেন, উনি কিন্তু আমাদেরকে প্রথম ফোন কলটা করে আমাদেরকে জানিয়েছেন যে উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর উনি অংশগ্রহণ করবেন নির্বাচনে। তো এরকম মন মানসিকতার মানুষকে তো অবশ্যই আমি মনে করি যে আমাকে যখন উনি বলেছেন আমার মতো দেখেন, আমার দোয়া সহযোগিতা উনি অবশ্যই আমাকে করবেন। জি, এবার একটু আমি আপনাদের দুজনকে প্রশ্ন করছি। আনিসুল হক একটু তাবিদকে কোনো একটি প্রশ্ন করতে পারেন, তাবিদ আনিসুল হক একটি প্রশ্ন করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্নই নির্বাচনকে কেন্দ্র করে। আনিসুল হক যদি তাবিদকে করেন, উত্তরটা এতো হঠাৎ করে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন এই বিতর্কের অংশ হিসেবে। আমি এটাকে ঠিক বিতর্ক হিসেবে নেই না। তাবিদের অনেক বছর যাওয়ার আছে, তাবিদ জীবন শুরু করলো আসলে, এবং আমাদের সমস্ত শুভকামনা তো আমাদের বাচ্চাদের জন্য থাকবেই। যে কথাটি আমি তাবিদ বললো বলে আমি বলছি যে হ্যাঁ, আমি প্রথম ফোন করে বলেছিলাম যে এখানে মেয়র হতে চেয়েছেন, ভাবিকে বলেছিলাম যে মিন্টু ভাই এটা আমার প্রতি চলে আসলো, মিন্টু ভাই যদি করে আমি খুব খুশি হব, আমরা দু ভাই মিলে করবো। আজকে তাবিদের বাবা যদি এখানে করতেন, একটা টেকনিক্যাল কারণে করতে পারেননি, আমাদের আরো মজা হতো। আমার প্ল্যান ছিল যদি দুজনে করি তাহলে দুজনে একসঙ্গে, আমরা সত্যি আমার ছিল কিন্তু যে দুজনে একসঙ্গে যাব, কাছাকাছি বয়সী আমরা দুজনই চাইবো। উনি খুব মজা করে কথা বলেন এবং আমি ভাবিকে দেখা করতে যেও একই কথা বলেছি। তাবিদের কাছে আমার হলো যে আমার তাবিদ অনেক পড়াশোনা করছে, তাবিদ নিজেকে অনেক তৈরি করছে, এটাকে ওকে ঠিক প্রশ্ন করাটা আমার মনে হয় যে খুব শুভ নয়, ও আমার সন্তানের মতো। তবু আমার মনে হয় যে তাবিদকে জিজ্ঞেস করব যে তোমার এখানে তোমার এই ক্যাম্পেইনের স্ট্রং জায়গাগুলো কি তুমি মনে করো, আর তোমার ক্যাম্পেইনের দুর্বল জায়গাগুলো কি তুমি মনে করো? তাবিদ অ্যানসারটা আমি পরে নিব, বা আপনার প্রশ্নটা একটু শুনে নিতে চাই। আমি তো অপ্রস্তুত ছিলাম, আমিও খুবই অপ্রস্তুত এই প্রশ্নের জন্য। যে
তো আনিস হক সাহেবকে আমি প্রশ্ন করি যে এখানে তো অবশ্যই আমি মনে করি, আমি গর্বিত মনে করি যে এরকম একটা রাজনৈতিক বিপ্লব আমরা ঘটাতে যাচ্ছি। কারণ অন্য যারা প্রতিদ্বন্দ্বীরা আছেন, আপনি যদি ওনাদেরও বিশ্লেষণ করেন হলফনামা অনুযায়ী বা এক্সপ্রেস অনুযায়ী, কারো ওরকম কোনো রাজনৈতিক মামলা হামলা বা কোনো গতানুগতিক দুর্নীতির কোনো পরিচয় নাই। তো এরকম এখন তরুণদের সাথে প্রতিযোগিতাতে এসে আপনি কি মনে করছেন যে যে আপনি মনে করতেছেন যে এখানে আপনার এক্সপিরিয়েন্সটা ব্যাপারে জানতে চাচ্ছি। উত্তর পরে, আগে ওনার প্রশ্নের উত্তরটা নিয়ে নিই। আমি মনে করছি যে যে আসলে আমি মনে করছি যে জনগণের যে একটা প্রতিশ্রুতি আছে যে ওনারা নতুন চেহারা এবং নতুন প্রজন্ম বা তরুণদেরকে দেখতে চায়, এটা অনেকদিন ধরে মনে হচ্ছে এটা অপেক্ষায় ছিল। এটা ইলেকশন অপেক্ষায় ছিল নাকি আসলে জনগণ প্রস্তুত হয়ে গেছে যে নতুন প্রজন্মকে খুলে আসতে দেওয়া? এটা আমি মনে করি ওয়ান অফ দ্য স্ট্রঙ্গার পয়েন্টস। আর উইকার পয়েন্টটা হলো যে আমরা কিন্তু একটা গতানুগতিক নোংরা রাজনৈতিক মহলে আমি ঢুকে গিয়েছি, যে রাস্তাতে আমাদের আগে যে সংকটগুলি ছিল ওই সংকট থেকে আমরা কিন্তু এখনো বের হয়ে আসতে পারিনি। আর ইলেকশন কমিশনও আমাদেরকে ওই অ্যালাউ করছে না ওই সুস্থ রাজনীতি ফিরে আসার জন্য। ওই জায়গাটা আমি মনে করি একটু উইক পয়েন্ট এই প্রতিদ্বন্দ্বিতাতে। মিস্টার আনিসুল হক, এখন ও তরুণ বলতে কি বয়সে কম বোঝাচ্ছে কিনা আমি জানি না। তরুণ বলতে যদি ফিজিক্যাল ফিটনেস হয়, তরুণ বলতে যদি মানসিক স্ট্রেংথ হয়, তরুণ বলতে যদি ইওর স্পিড হয়, তাহলে আমার মনে হয় যে গত 21 দিন আমি প্রমাণ করে দিয়েছি ওদের তিনজনে মিলে ওরা যত না তরুণ, তার চেয়ে আমি অনেক বেশি তরুণ। সুতরাং আমার একটা জিনিস ভালো লেগেছে ওদের সঙ্গে কাজ করতে এসে। দেখুন, আমরা কিন্তু একটা নতুন ধারার সৃষ্টি করছি কম বেশি। আমরা কেউ কাউকে আক্রমণ করছি না, আমরা চেষ্টা করছি, একদম করছি না বলবো না, তবে 95% আমরা কেউ কাউকে আক্রমণ করছি না। আমরা চেষ্টা করছি সবাই যে জিনিসটা খারাপ সেটাকে খারাপ বলতে, যে জিনিসটা ভালো সেটাকে প্রশংসা করতে। সবাই কম বেশি নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য রেখেছি। আমি মনে করি যে আমাদের রাজনীতির যে জায়গাগুলো মিস করি, আমরা এই জায়গাগুলো মিস করি। আমরা দেখি যে রাজনীতিবিদরা অনেক সময় এমনভাবে করতে হয় বোধহয় তাদের এরকম, কেউ ওই জায়গাটিতে রাশ টেনে ধরছেন না। এই রাশ টানার জায়গাটির একটি নতুন সময় বোধহয় শুরু হলো এই তরুণ আর অর্ধবুড়োর এই হাত ধরা সহযোগিতার হাত ধরে। আমি মনে করি যে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সঙ্গে তরুণদের যে স্পিরিট আমি দেখিয়েছি, এটি যদি আমি রাখতে পারি বোধহয় খারাপ হবে না। ডিসিসির কাজটি তো মেয়রের কাজ সমন্বয় করা। আরেকটি হলো আমরা যদি এভাবে যেতে পারি, একটি নির্বিরোধ ভালো ইলেকশন করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতের জন্য একটি ভালো ফুটস্টেপ তৈরি করে যাব। এবং আমরা সবাই কিন্তু এই যে যার যাই বয়স হোক, আমরা কিন্তু খুব ভালোভাবে নিজেদের মধ্যে কমিউনিকেট করছি, পরিবারের মধ্যে কমিউনিকেট করছি। আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বিধা নেই। আমরা এখনো পিতা সন্তানের মতো, ওর মা আমার স্ত্রীর বন্ধু, সেই সম্পর্ক আমরা খুবই সুন্দর বজায় রেখেছি। এবং এটাই আমরা চাই আগামীতে 5 বছরে না হোক 25 বছরে হলো রাজনীতির মধ্যে এটা প্রতিফলিত হোক এবং সেটি অব্যাহত থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। ফাইনাল রাউন্ড, প্রত্যেকের জন্য 3 মিনিট করে কনক্লুড করবেন আলোচনাটা, এবং কেন ভোটাররা আপনাকে ভোট দেবে। তাবিতাওয়াল জি, ঢাকা সিটি কর্পোরেশনকে পরিচালনা করার জন্য যে সংকট ঢাকা সিটি কর্পোরেশন রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে একদম নিচের থেকে ঢাকা বসবাসের জন্য। তো বসবাসযোগ্য ঢাকা তুলে ধরার জন্য বা আদর্শ ঢাকা আন্দোলনটা আমরা চলমান রেখেছি, এটাকে বাস্তবায়ন করার জন্য আসলে কিন্তু নতুন চিন্তা, নতুন ধারার প্রয়োজন আছে। এখানে যেরকম স্পিড এফিসিয়েন্সিও দরকার, নতুন করেও চিন্তা করা দরকার যে এই দুর্নীতি মোকাবেলা কেমনে করব, বর্জ্যর ব্যাপারে কেমনে মোকাবেলা করব, এই জলবাধ্যতা মোকাবেলা কেমনে করব। আরেকটা হলো যে ঢাকাতে যদি ডেমোগ্রাফিক্স আমরা দেখি, তাহলে দেখব যে অনেক বয়সী 40-এর নিচে নগর বাসিন্দারা হয়ে গেছে। তাদের চাহিদা, তাদের প্রতিশ্রুতা, তাদের দাবি কিন্তু আলাদা। একটা নগরকে ওনাদের মতো করে সাজাতে হবে। তাই আমি মনে করি আমার যে নতুন চিন্তা, আমার যে বিদেশের শিক্ষা বা বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা, এগুলো সব মিলিয়ে আমি কিন্তু ওই নতুন ধারার ঢাকা উপহার দিতে পারবো, নতুন চিন্তা দিতে পারবো। যে প্রতিশ্রুতিগুলো আপনি আমরা দেখেছেন ইস্তিহারে, এখানে অনেক অনেক নতুন জিনিস চলে এসেছে। স্কাই ওয়াক, যেন ফুটপাথে উপরে দিয়ে রেস করা, ক্রাইম ম্যাপিং এর ব্যাপারটা, যেখানে মানুষ সচেতন হতে পারে বা পুলিশের উপর একটা প্রেশার থাকতে পারে, একটা ইনক্লুসিভ সমন্বয় করে সম্মিলিতভাবে সমাধান করা এলাকার কাজগুলি।
তথ্যকে উন্মুক্ত করে দেওয়া, যেন ট্রান্সপারেন্সি বেড়ে যায়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে কমে যায়। তো এই চিন্তা চেতনা আমি মনে করি একটা নতুন ধারার চিন্তা চেতনা, অ্যান্ড জনগণ বা নগরবাসীরা ওরকমই একজন ব্যক্তি দেখতে চাচ্ছে যে একদম গতাগতিক থেকে বের হয়ে একদম নতুন দিকে চলে যাবে। আপনারা আরো 1 মিনিট বলতে পারেন আপনি। আরো 1 মিনিটে আমি এটা বলতে চাচ্ছি যে ঢাকার বাইরে, পরিচালনা করার বাইরে, যেটা আমি আগে বলেছিলাম নৈতিক নেতৃত্ব দেওয়া, আমি কিন্তু বরাবর চলে আসছি ওই জায়গাতে। নৈতিক নেতৃত্ব দিয়ে আমরা কিন্তু 25 লক্ষ মানুষের জন্য এক সুরে কথা বলতে হবে, যেটার জন্য আমি বা আমার যে সমর্থিত দল আমরা সরকারের সাথে প্রতিবাদ করে এসেছি। আমি সরকারের সাথে সুসম্পর্ক রেখেও প্রতিবাদ করতে পারবো, প্রতিবাদ অবশ্যই করব যেখানে যেখানে ওনারা কোনো কাজ করবে না বা ওনারা দুর্নীতির কোনো প্রতিশ্রুতি ওনারা দিবে বা দলীয় কোনো প্রভাব ওরা চেষ্টা করবে প্রভাব নিয়ে আসতে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে। তো ওই জায়গাটাতে আমি মনে করি অত্যন্ত জরুরি যে এমন একটা ব্যক্তি আসবে যে সরকারের কোনো কথাতেই দামন হবে না, বা সরকার যে বললো ওনারা চুপ হয়ে গেল বা এড়িয়ে গেল, ওটা হবে না। আমার একটা সাহসী মন আছে, এই সাহসী মন দিয়ে অবশ্যই আমি প্রত্যেকটি নাগরিকের পক্ষে আমি লড়বো, ওই নৈতিক নেতৃত্ব দিব। সো আপনি তাদের ভোট চান, এই কারণে আমি বাস মার্ক ওনাদের ভোট চাই এবং পাবেন আশাবাদী। আমি অত্যন্ত আশাবাদী যে আমি পাবো। মিস্টার আনিসুল হক, মানুষ দু ধরনের আমাদের দেশে দু ধরনের কাজে মানুষ ভোট দেয়। একটা হলো যে সরকার বদলের জন্য ভোট দেয়, আর একটা হলো তার প্রতিনিধি নির্বাচন করে এই স্থানীয় সরকারে, যিনি তার প্রতিদিনকার কাজ করবেন। এই ডিসিসি ইলেকশনটা কিন্তু আপনিও বলেছেন, আমি বলেছি, সবাই বলেছি যে এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কেন নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম? যে এটা সরকার বদলের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। সেই জন্য সরকারের আলাদা করে পার্লামেন্ট আছে, তারা পলিটিক্যাল পার্টি আছে, তারা আন্দোলন করে বা যাই করে। এই ডিসিসির কাজ কি? কাজ হলো ঢাকা শহরের সমস্যাগুলোকে সমাধান করা। এই সমস্যাগুলো চিহ্নিত, কিন্তু 25-30 বছর থেকে চিহ্নিত হয়ে আসছে। সেই জন্য আমাদের স্লোগান কিন্তু সমাধান যাত্রা। এখানে পলিটিক্যাল কাজটি করে, কারণ আমরা অনেক পলিটিক্যাল বাংলাদেশি। কিন্তু এই জায়গাটিতে আমার আবেদন আছে, কেন আমাকে ভোট দেবে? আমি বলছি আপনি পলিটিক্সের জায়গাটি নিশ্চয়ই আপনার মধ্যে কাজ করবে, কিন্তু আপনার প্রথম কাজ করবে যে পরদিন সকালে কে আপনার জন্য ওই ইয়েটা ক্লিন করবে, ময়লাটা ক্লিন করবে, কে আপনার লাইটটা জ্বলাবে, কে আপনার পার্কটা করবে। তার মানে আপনার একজন এফিশিয়েন্ট মানুষ দরকার। সেই কারণেই এখানে পলিটিক্স বা পলিটিক্যাল স্ট্রং ফিলিং অত কাজ করা উচিত না। আরেকটি কাজ কি, যেমন ইশতেহার, আমাদের সবার ইশতেহার প্রায় 90% সেম, কারণ সমস্যাগুলো এক এবং সমাধানও মোটামুটি কাছাকাছি একভাবেই করে। তারপরে কি কাজ করে ভোট দিতে? একটি মানুষ কাজ করে। কোন মানুষটি? যে মানুষটিকে আপনি ভোট দেবেন, আপনি দেখবেন যে এই মানুষটির গ্রুমিং আপ কি। আমার গ্রুমিং আপ একটি মধ্যবিত্ত পরিবার থেকে। আমি কষ্ট করতে 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 আজকে এই জায়গায় এসেছি। আমার আরেকটি সুবিধা আছে, সে কষ্ট অনেকেই আমরা করেছি। এর সঙ্গে আমি যে কাজটি করেছি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটি, তার ডেভেলপমেন্টের কাজ আমার রক্তের সঙ্গে জড়িত হয়ে আছে। 2004-এ যখন এই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কথা আপনারা সবাই বলেছেন, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম। পাগলের মতো সারা পৃথিবীতে ঘুরেছি, WTO-তে দিনের পর দিন মিটিং করেছি, অনেক কিছু এটা এর প্রেক্ষিতে বলা যায়। আমাদের ব্যাংকারদেরকে আমরা তখন উজ্জীবিত করেছি যে আরো বেশি লোন দাও, দেখবেন সব ভালো ফ্যাক্টরিগুলো তখন হয়েছে। তারপর কি, দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা একটা ডেভেলপমেন্ট ফিল্ড যেখানে কাজ করা, সেই জায়গাটিতে আমি কাজ করেছি। FBCC এর প্রধান হিসেবে কাজ করেছি। আমার নিজস্ব অর্গানাইজেশনের কাজই হলো ডেভেলপমেন্ট। আমি কিন্তু কর্মের সৃষ্টি করি, সুতরাং FBCতে যেহেতু সেটি করেছি। এরপরে বাংলাদেশে বোধহয় আমি একমাত্র যে এই উপমহাদেশের 8টি দেশের সমস্ত অ্যাপেক্স বডি, যে বিজনেস অ্যাপেক্স বডি, তার রিপ্রেজেন্ট করেছি, যে কারণে এই সময় আমাকে সবাই সমর্থন করেছেন। আমি আমার ইশতেহারে গরিব ধনী সবার কথা রেখেছি। এলাকা এলাকার প্রবলেম জানি, গ্লোবালি প্রবলেম জানি। আমার একটি অতীত আছে, যে অতীতে সবাই খুব আমার সততার প্রশ্ন করেননি, যে অতীতে সবাই খুব আমার পারদর্শিতার প্রশ্ন করেননি। কারণ যেখানেই আমি গেছি আমার মতো করে কাজ করেছি, এবং আমি মনে করি এই একটি কারণে মানুষ হিসেবে আনিসুল হককে ভ্যালু যদি করে, তাহলে লোক আমাকে ভোট দিবে, এবং ঘড়ি মার্কা নিয়ে সেটি আমার প্রত্যাশা, সেটি আমার কামনা।
5 বছরের জন্য কাজ করার জন্য নিজেকে এবং আপনি তৈরি করেছি। আশাবাদী। আমাকে সেই সুযোগ দেবেন বলে আমি আশাবাদী। দর্শক আমরা শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ হলো। সেই সঙ্গে তৃতীয় মাত্রার এই পর্বটি আপনারা ফেসবুকে, টুইটার এবং ইউটিউবে দেখতে পাবেন। তাবিত আউয়াল এবং আনিসুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের দুজনের জন্য শুভকামনা। দর্শক কথা বলছিলেন ঢাকা উত্তরের দুই প্রার্থী একেবারে নির্বাচনী প্রচারের পিছনে শেষ মুহূর্তে, এবং তারা দুটো প্রধান রাজনৈতিক শক্তির সমর্থন নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক অত্যন্ত মধুর এবং সেটি থাকবে, এবং এই রাজনৈতিক বা নির্বাচনী লড়াইয়ের মধ্যে সেটি অব্যাহত আছে, ভবিষ্যতে থাকবে আমরা আশাবাদী। যে পোল আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা আগেই বলেছি যে প্রি ইলেকশন পোল, তবে এটির একটি পার্থক্য হচ্ছে এখানে শুধু ভোটাররাই না, ভোটারদের বাইরেও এবং এই এলাকার বাইরেও অনেকে ভোট করেছেন, হয়তো ভোট করছেন। সো এটিকে শেষ অবস্থান হিসেবে বিবেচনা করা সমীচীন হবে না প্রার্থীদের অবস্থান কি। আবার একই সঙ্গে এটি প্রার্থীদের ক্ষেত্রে কাজেও দিবে, তাদের নির্বাচনে কৌশল শেষ মুহূর্তে পরিবর্তনের ক্ষেত্রে বা তাদের কিছু করণীয় আছে কিনা নিজেদের অবস্থান বুঝতে হয়তো খানিকটা সহায়তা করবে। যে চ্যালেঞ্জটি এখন এই দুই প্রার্থীর সামনে, নগরবাসীর সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে এবং প্রধানত নির্বাচন কমিশনের সামনে, সেটি হচ্ছে যে নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিত করা। এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার জন্য জরুরি, অর্থনৈতিক অবস্থার জন্য জরুরি, নগরবাসীর জন্য তো জরুরি অবশ্যই। এবং মূল লক্ষ্য হওয়া উচিত যে কোনো পরিস্থিতিতে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেখানে অন্য কিছু করবার সুযোগ অনেক কমে আসে। কাজে আমরা আশা করব যে প্রার্থীরাও সচেষ্ট হবেন দুজনেই এবং অন্যান্যরাও, ভোটাররা যেন অনেক বেশি পরিমাণে ভোট কেন্দ্রে যায়। নির্বাচন কমিশনকে সতর্ক সজাগ থাকতে হবে, কারণ তাদের ভাবমূর্তি নানা কারণে নানা সময় প্রশ্নের মধ্যে পড়ে। এই নির্বাচন দিয়ে সেটি পুনরুদ্ধারের একটা চেষ্টা তারা হয়তো এখনো শেষ মুহূর্তে করবার সুযোগ তাদের সামনে রয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।